West Bengal is এমন একটা জায়গা যেখানে there is no dearth of intelligence or creativity, but বাচ্চা কি করে independently ভাবতে পারবে, because এখন আগেকার মতন নেই যে একটা টেক্সট বুকে সব কিছু দেওয়া হলো, পড়াশোনা হয়ে গেল, ওটা পড়ে নিলাম, ওটা পরীক্ষা দিয়ে দিলাম। আমাদের রুটিন লেসন প্ল্যানস তৈরি করা হয় টিচার্সদের, যেটা সাবজেক্ট হেড চেক করবে, প্রিন্সিপাল চেক করবে, একাডেমিক হেড চেক করবে, যাতে লেসনগুলো যেগুলো ডেলিভার করা হচ্ছে দে আর ভেরি ইন্টারাক্টিভ, দে এঙ্গেজিং ফর দ্য স্টুডেন্ট অ্যান্ড দে থট প্রভোকিং। এখন আমি সেন্ট জন স্কুলের একজন ট্রাস্টি অ্যান্ড হেড অফ গ্লোবাল এঙ্গেজমেন্ট। দে কাম ইন অ্যাট দ্য এজ অফ 1.5 years অ্যান্ড তারপর ওরা ক্লাস 12 করে আইএসসি করে তারপর ইউনিভার্সিটিতে। ছোট বাচ্চাদের কি শেখাও তোমরা স্কুলে? স্যান্ড প্লে করে, ট্রেসিং করে, গল্প শোনে, নিজেদের সাথে ইন্টারাক্ট করে। যে চাকরিগুলো অ্যাভেলেবেল তার জন্য আমি নিজেকে তৈরি করছি কিনা। হোয়াট আর দ্য জবস অফ দ্য ফিউচার? এখন যেমন এয়ারপোর্ট কন্ট্রোলার লাগে আমাদের, প্লেন আসছে কে নামছে, we will need drone traffic controllers. Have you even thought about it? Because সব কিছু যখন ড্রোনস করবে, so you will need drone traffic controller. এই কারিকুলামটাকে আমরা সব থেকে ভালোভাবে কি করে ডেলিভার করব, অ্যান্ড ওটাকে ইন্টারাক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং কী করে করব? বিকজ আজকেকার যে বাচ্চারা, তারা টেকনোলজি স্যাভি। ক্লাসরুমে ইউ ক্যান নট জাস্ট বি এ টিচার, ইউভ গট টু বি এ কাউন্সিলর, বিকজ ইউভ গট টু নো যে দুনিয়াতে কী হচ্ছে, আমার এই সাবজেক্টে পড়লে পরে ফিউচার কী। আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আমরা লাস্ট 2 yearsে ভালোই শুরু করেছি। আমাদের যেহেতু আমি ইউটিএসে কাজ করতাম, ইউটিএস কলেজের সাথে আমাদের ভালো রিলেশনশিপ আছে। ওরা এসে আমাদের এখানে সায়েন্স শোজ করেছে। আমাদের ডিইটিসি বলে গংজোতে একটা ভোকেশনাল কলেজের সাথে পার্টনারশিপ আছে, এমওইউ আছে। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার আরেকটি পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে আমরা স্কুল শিক্ষা নিয়ে আলোচনা করব। স্কুল শিক্ষা এবং কেরিয়ারের সঙ্গে সেটা কিভাবে রিলেটেড, সম্পর্কিত, সে বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে আছেন জেসিন্টা সুরেকা। নমস্কার জেসিন্টা, অনেক ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য। জেসিন্টাকে আমি জেসি বলে ডাকবো কারণ ও আমাদের পরিবারেরই মতো। জেসি বলে ডাকতে আমার একটু সুবিধা হবে, কথা বলতে সুবিধা হবে, আমাদের আড্ডা জমবে। অনেক কিছু জানার আছে জেসির কাছ থেকে, কারণ ও একটি খুব বড় স্কুল চালায় কলকাতার, সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন। আগে জেসি তুমি বলো যে তোমার কেরিয়ারের শুরুটা কিভাবে? আমি যখন এখানে পড়াশোনা করি তখন থেকেই আমি স্কুলের সাথে ইনভলভড, স্কুলে কাজ করতাম। তারপর আমার মাস্টার শেষ হওয়ার পর আমার বিয়ে হয়, আমি অস্ট্রেলিয়াতে মুভ করি। ওখানে আমি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে 10 বছর কাজ করেছি। আমি ওদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স দেখতাম। ওখান থেকে আমি 10 বছর চাকরির পরে একটা লিভ নিয়ে তারপরে আমি ট্রান্সন্যাশনাল এডুকেশন একটু কাজ করি। এখন ট্রেন্ড হয়েছে যে বাইরের ইউনিভার্সিটিরা ইন্ডিয়াতে বা নেপালে বা সাবকন্টিনেন্টে ওদের নিজেদের ক্যাম্পাস এস্টাবলিশ করতে চায়, সো দ্যাট দে ক্যান রিচ আউট টু মোর স্টুডেন্টস। তো আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল সেট আপ করি নেপালে, যেখানে মানুষরা ইংলিশ পড়াশোনা করে অস্ট্রেলিয়া পড়তে যেতে পারে, কেন নেপালে এখনও সবাই ইংলিশ লেভেল অত উঁচু না। আর তারপরে কোভিডের সময় আমরা কলকাতায় আটকে পড়ি, আর তখন আমি ডিসাইড করলাম যে আমাদের ফ্যামিলি যে স্কুল সেন্ট জন স্কুল, ওখানে আমার দরকার আছে, বিকজ আমাদের নতুন একটা ক্যাম্পাস শুরু হচ্ছে। তারপর আমি কলকাতা রিলোকেট করি। এখন আমি সেন্ট জন স্কুলের একজন ট্রাস্টি অ্যান্ড হেড অফ গ্লোবাল এঙ্গেজমেন্ট। আচ্ছা জেসি, তোমাদের স্কুল তো মানে একদম প্রাইমারি লেভেল থেকে আছে, সেন্ট জন স্কুল প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি অবধি। আমরা 1.5 বছর বয়সের পর থেকে বাচ্চাদের নিতে পারি, অ্যাজ লং অ্যাজ ওরা হাঁটতে পারে অ্যান্ড কমিউনিকেট করতে পারে। দে কাম ইন অ্যাট দ্য এজ অফ 1.5 years অ্যান্ড তারপর ওরা ক্লাস 12 করে আইএসসি করে তারপর ইউনিভার্সিটিতে। ছোট বাচ্চাদের কি শেখাও তোমরা স্কুলে? জাস্ট বেসিক লাইফ স্কিলস। ওরা আসে স্কুলে, ওদের একটা প্লেটোরিয়াম আছে যেখানে ওরা নিজেদের ডিসকভার করে। তো আমার মা যখন এই কারিকুলামটাকে স্টার্ট করে, ওটা ইটস মিক্স অফ কিন্ডারগার্টেন অ্যান্ড মন্টেসরি মেথডস। ওখানে ওরা স্যান্ড প্লে করে, ট্রেসিং করে, গল্প শোনে, নিজেদের সাথে ইন্টারাক্ট করে। দ্যাটস বেসিক্যালি ওদের দিনটা এরকম যায়। তারপর ওরা একটু যোগা করবে,
একটু মেডিটেশন করবে, নাচ গান, এইটার মধ্যে দিয়ে ওদের ইনফ্যান্ট ক্লাসটা এরকম করে চলে। তারপরে যখন ওরা নেক্সট স্টেপ লোয়ার নার্সারিতে যাবে, তখন ওরা আস্তে আস্তে করে লেখা শুরু করে, নাম্বার ট্রেসিং, অ্যালফাবেট ট্রেসিং, এগুলো করে তারপরে দে প্রগ্রেস ফ্রম ওয়ান লেভেল টু দি আদার। যখন তোমরা স্কুল চালাও, মানে স্কুলের যে কারিকুলামটা, সেই কারিকুলামটা তৈরি করার সময় তোমাদের তোমরা কি কি জিনিস মাথায় রাখো? দেখুন, এখন কিছুদিন আগে, কিছু বছর আগে ন্যাশনাল এডুকেশন পলিসি এসছে, which revamped the entire Indian education system overall. বিকজ ইন্ডিয়াতে তো প্রত্যেকটা স্টেটের নিজের বোর্ড আছে, তারপরে দুটো সেন্ট্রালাইজ বোর্ড আছে, যেটা সিবিএসই অ্যান্ড আইএসসি। আমাদের যেটা আমরা দেখলাম আফটার দি এনইপিস, আমরা অনেক কিছু যেটা এনইপিতে অ্যাডভাইস করেছি ওটা অলরেডি আমরা করছি। Same thing with the CIC Council, because আমরা তো affiliated to CIC Council. CIC Council has been a very forward-thinking board বলতে হবে, because it stemmed from the old Cambridge board. তো আমরা অনেক কিছু দেখলাম যেগুলো প্রাইমারি স্টেজে বলেছে, নিউমারেসি শেখাতে হবে, লিটারেসি শেখাতে হবে, ফোকাস অন ভার্নাকুলার, এগুলো আমরা অলরেডি করছি। আর আমরা যখন কারিকুলামটাকে ডেভেলপ করি, আমরা দেখি বাচ্চা কি করে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারবে। বিকজ এখন আগেকার মতন নেই যে একটা টেক্সট বুকে সব কিছু দেওয়া হলো, পড়াশোনা হয়ে গেল, ওটা পড়ে নিলাম, ওটা পরীক্ষা দিয়ে দিলাম। আমাদের প্রত্যেকটা ক্লাসে এখন প্রজেক্টর আছে, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, এতে আমরা অনেক এমফাসাইজ করি। কেন, ধরুন স্পেশালি সায়েন্স সাবজেক্টস, একটা যদি বায়োলজিতে কিছু পড়ানো হচ্ছে, ওটা টেক্সট বুকে একটা পড়ানো হলো, আর তারপর সেটা যদি গ্রাফিক্যালি বাচ্চারা দেখতে পারে অন দ্য স্ক্রিন, ওটা অনেক লং লাস্টিং ইমপ্রেশন হয়। আমাদের রুটিন লেসন প্ল্যানস তৈরি করা হয় টিচার্সদের, যেটা সাবজেক্ট হেড চেক করবে, প্রিন্সিপাল চেক করবে, অ্যাকাডেমিক হেড চেক করবে, যাতে লেসনগুলো যেগুলো ডেলিভার করা হচ্ছে, দে আর ভেরি ইন্টারঅ্যাক্টিভ, দে এঙ্গেজিং ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দে থট প্রভোকিং। ওরা ভাবতে পারে যে এই জিনিসটা হলে কী হবে, অ্যান্ড দে ক্যান অ্যাপ্লাই দেমসেলভস। মোস্ট ইম্পর্টেন্টলি, ওদের মুখস্থ করতে হবে না, বাট কনসেপচুয়ালি ক্লিয়ার হতে হবে। কেন, ওই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি ফিজিক্সের কোনো কনসেপ্ট পড়ছি, ওটা কিন্তু হয়তো ম্যাথমেটিক্সে আমার পরে কাজে আসবে, বা আমি হিস্ট্রিতে একটা জিনিস পড়লাম, ওটা কিন্তু আমার পরবর্তীকালে অন্য একটা রিলেটেড এরিয়াতে কাজে আসবে। তো ওই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। তো ছোটো বয়স থেকে আমাদের ওদের শেখানো হয়। অ্যান্ড 4-5 বছর আগের থেকেই আমরা প্রজেক্ট ওয়ার্ক ইন্ট্রোডিউস করেছি। তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু বাচ্চারা প্রজেক্ট তৈরি করছে, প্রেজেন্টেশন স্কিলস, ওরা ওটাকে প্রেজেন্ট করছে ওদের প্রজেক্ট। তার মানে ওদের ডেভেলপমেন্ট হচ্ছে যে আমি কি করে একটা অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করব। আমাকে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, প্রশ্নটার আমি জবাবটা কী করে দেবো। কেন, যখন তারা কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তারপরে ওয়ার্কফোর্সে যাবে, এই স্কিলসগুলো কিন্তু দরকার। পড়াশোনা তো সবাই করছে, বই থেকে তো সবাই পড়ছে, কিন্তু ওই এক্সট্রা বিটটা কী হবে। তারপর রেফারেন্সিং, ওদের শেখানো যে কোথা থেকে রেফারেন্স করা উচিত, আউট অফ দ্য বুক কনটেক্সট কী পড়া উচিত, এইগুলো আমরা চেষ্টা করি স্কুলে করানোর। রেফারেন্সিংয়ের কথা যখন তুমি বললে, সেই সূত্র ধরে আমি জিজ্ঞেস করি যে অনেকে আজকাল যেমন আমরা ভাবি যে এখনকার বাচ্চাদের রিডিং হ্যাবিটস অনেক খারাপ হয়ে গেছে, মানে আগে যেমন, কারণ আমাদের এখন এই অডিও ভিজুয়ালের জগৎটা এত বেশি হয়ে গেছে যে বাচ্চারা আর বই পড়ছে না। দেখুন, ইটস নট দ্যাট বাচ্চারা বই পড়ছে না, আই থিঙ্ক উই জাস্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট ডিফারেন্টলি, যে পড়ার মেথডটা চেঞ্জ হয়ে গেছে। অনেকে এখন পছন্দ করেন একটা বই নিয়ে পড়তে, বাট কিন্ডেলে অনেক মানুষজন বই পড়ছে। সিমিলারলি আমরা অনেক কিছু স্টুডেন্টদের আপলোড করি ইলেকট্রনিক্যালি ইন দ্য গুগল ক্লাসরুম, লিঙ্কস টু রেফারেন্সেস, লিঙ্কস টু টেক্সট, লিঙ্কস টু আর্টিকেলস, ওরা ওইখানে অনলাইন পড়ে ফেলে। তো পড়ছে, এমন না যে পড়ছে না। I would say 40% in our school still engage quite a bit in doing studies or reading from outside the text. And I think that's a good number. কেন, সবাই তো ক্লাসরুমে হাই অ্যাচিভার হবে না, একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ ক্লাসরুমে থাকে। তো টেক্সট বুক আমাদের লাইব্রেরি আগে ছিল, কিন্তু আমরা দেখলাম লং টার্মে লাইব্রেরিটাকে সাস্টেন করা খুব মুশকিল। কেন, পাবলিশারই এত বই প্রডিউস করছে না, প্রিন্ট করছে না। তো এখন মুভ টু ইলেকট্রনিক digital libraries is a much more sustainable thing to do. আচ্ছা, যেহেতু তুমি শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে, তোমাকে জিজ্ঞেস করি যে শিক্ষার সঙ্গে তো ইন্ডাস্ট্রির একটা বিরাট সম্পর্ক আছে।
কারণ এডুকেশন সেক্টর ইন্ডাস্ট্রি সেক্টরকে তোমার রিসোর্সেস সাপ্লাই করছে। তো এই দুয়ের মধ্যে একটা ভীষণ মেলবন্ধন হওয়ার দরকার আছে, এদের গ্যাপটা খুব কমে আসা দরকার আছে। সেটা কতটা কম বা বেশি বলে মনে হয় তোমার এখানে? দেখুন, আমি তো অস্ট্রেলিয়াতে অনেক বছর থেকেছি, 17 বছর থেকেছি, এখন 2 বছর থেকে এখানে আছি। অস্ট্রেলিয়াতে যে টেফ সেক্টর, যেটা হলো ভোকেশনাল এডুকেশন সেক্টর, ওটা ভীষণ স্ট্রং। তো যখন আমি ইউটিএসেও কাজ করতাম, তখন থেকে আমার একটা প্যাশন ছিল যে ওই টেফ ভোকেশনাল সেক্টরটা আমাদের ইন্ডিয়াতে আনা দরকার, স্পেসিফিকলি ওয়েস্ট বেঙ্গলে। কেন ওয়েস্ট বেঙ্গল ইজ এমন একটা জায়গা যেখানে there is no dearth of intelligence or creativity, but এখনও আই ফিল স্পেশালি আমি যখন এখন স্কুলে কাজ করে দেখি এখনও একটা ফোকাস আছে যে আমি ট্রেডিশনাল অ্যাপ্রোচ অফ এডুকেশনে যাব, আমি একটা গ্র্যাজুয়েশন করব, তারপর একটা মাস্টার্স করব। আমরা কিন্তু এখনও ভাবছি না যে the education that we do has to be linked to employability, because at the end of the day you have to be employable. Exactly. And আমি বলি যে you have to be employable not only in your state, your country, you should be a global citizen in terms of employability. তো ওটার জন্য আমার মনে হয় আমাদের এখানে যে ভোকেশনাল সেক্টরটাকে ওটাকে ডেভেলপ করা খুব দরকার, বিকজ স্ট্যাটিস্টিক্যালি অনেক জায়গায় দেখবেন যে অনেক গ্রাজুয়েটস হচ্ছে, অনেক ইঞ্জিনিয়ার্স প্রডিউস করছি আমরা, বাট আনফর্চুনেটলি they don't have the skill set that is required to perform jobs. তো তাই জন্য তারা 15-20 হাজার টাকারও চাকরি পাচ্ছে না, whereas there's a demand in terms of skilled workers. ধরুন আগেকার যে গাড়ির মেকানিক ছিল, they were low paying car mechanics, because একটাই অ্যাম্বাসেডর ব্র্যান্ড, তারই গাড়ি রিপেয়ার করছে, ছেলে বাবার থেকে শিখলো কী করে করাবো। বাট এখন তো এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অটোমোটিভ ইন্ডাস্ট্রি হ্যাজ চেঞ্জ কমপ্লিটলি। এখন আমরা হাইব্রিড ইঞ্জিনস দেখছি, পুরো ইলেকট্রিক কার্স দেখছি। আমি চায়নাতে নিয়ে গেছিলাম আমাদের দুজন স্টুডেন্টকে গুয়াংজোতে ফর আ স্টাডি ট্যুর। আমরা হাইড্রোজেন ইঞ্জিন কার দেখলাম, ওদের রেডি, দে সেড যখনই গভর্নমেন্ট রিলিজ করবে হাইড্রোজেন ইঞ্জিন, দিস কার্স উইল বি অন দ্য স্ট্রিট। আমি ওখানে যেটা দেখলাম যে ওখানে ভোকেশনাল স্কুলসরা আর অল অ্যালাইনড উইথ ইন্ডাস্ট্রি। তো ওখানে যারা ইলেকট্রোমেকানিক্স শিখছে তারা অ্যাকচুয়াল প্রজেক্টসে কাজ করছে, যেটা সিমেন্স কোম্পানির, বা যারা রোবট নিয়ে কাজ করছে, দে আর ওয়ার্কিং on products which their automotive industry needs. তো আমরা একটা জিএসি বলে বড় গাড়ির কোম্পানি ভিজিট করলাম, ওখানে দেখলাম ওদের স্টুডেন্টরা ইন্টার্নশিপ করছে, কাজ করছে। তো আমাদের এই অ্যালাইনমেন্টটা খুব দরকার। আমাদের হ্যান্ডস অন ভোকেশনাল এডুকেশনের প্রচণ্ড নিড অ্যান্ড ডিমান্ড, অ্যান্ড ওইটা গভর্নমেন্ট, এডুকেশন ইনস্টিটিউশনস এদেরকে অ্যালাইন করে এই ডিরেকশনে একটা ফোকাসের খুব ইম্পর্টেন্স আছে। তাহলেই দেখবেন যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি আসবে। অ্যান্ড প্রাইম মিনিস্টার মোদি যেটা বলেন মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন, ওইটাকে করার জন্যে ইন্ডাস্ট্রির তো মানুষ লাগবে, স্কিল লেবার লাগবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা বলি, অ্যান্ড উই আর ভেরি লাকি, আমরা সবাই 2-3টে করে ভাষা বলি। হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের আর একটু ফোকাস করতে হবে, কেন সব টেক্সট ম্যানুয়াল যা আসে সব মোটামুটি ইংলিশে আসে। তো অ্যাগেন অ্যালাইনমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, vocational education with any other skills that are required, মানুষকে ইন্ডাস্ট্রিতে কাজ করার সফট স্কিলস, যে আমি কী করে একটা ইন্টারভিউতে যাব, আমার খুব নলেজ হতে পারে, কিন্তু আমি ইন্টারভিউতে গিয়ে কী করে বোঝাবো যে আমাকে এই চাকরিটা দেওয়া উচিত ভার্সেস সামওয়ান এলস, বিকজ রেজিউমে তো সব্বার এক। আজকের দিনে হাই স্কোরিং তো খুব নর্মাল হয়ে গেছে, 90-90-এর ওপরে তো আমাদের স্কুলে অনেক বাচ্চা পায়, কিন্তু আমি ওদের বোঝাই যে হাউ উইল ইউ সেট ইউর সেলফ অ্যাপার্ট যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ, তোমার ইন্টারপার্সোনাল স্কিলস, তুমি কি করে প্রেজেন্ট করছো নিজেকে, ওই জিনিসগুলো আমাদের ছোটোবেলার থেকেই শেখাতে হবে, যাতে ইট বিকাম সেকেন্ড টু নেচার। তোমার কথাতে অনেকটা এসে গেছে, অনেকটাই তুমি কভার করেছো। তাও আমি তোমাকে আরও একবার জিজ্ঞেস করছি, তোমার নিজের টেকনোলজির দিকটা তো প্রচণ্ড রকমের ডায়নামিক, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কেরিয়ার অপরচুনিটিসের যে ধারাটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে একটা যে ছোট বাচ্চাটা স্কুলে ঢুকলো, সে যখন স্কুল থেকে বেরিয়ে গিয়ে সে যে ইন্ডাস্ট্রিতে পড়বে, সেই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে তাকে কি সেই জ্ঞানটা দেওয়া হচ্ছে এখনকার? তোমাদের স্কুলে কি করছো তোমরা? দেখুন, আমার মা যেহেতু ফাউন্ডার প্রিন্সিপাল অফ দ্য স্কুল, শি ইজ অলসো ভিশনারি, অ্যান্ড আমাদের ফ্যামিলিতে এডুকেশন হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট। আমার দাদু পড়াতেন, আমার ফোর ফাদার্স
আগে জেনারেশন ওরা কুমিল্লা বাংলাদেশ থেকে, ওখানে ওরা ভিক্টোরিয়া কলেজ এস্টাবলিশ করেছে। সো ইটস আ প্যাশন। তো মা 2-3 বছর আগের থেকে ভাবনা চিন্তা শুরু করলেন যে আমরা টেকনোলজি কী করে ঢোকাবো স্কুলের কারিকুলামে। So we were one of the first schools, Kolkata, to introduce robotics in our curriculum, even before the council introduced it. তো আমাদের একটা রোবোটিক্স ল্যাব আছে। আমাদের ছোট্ট বাচ্চারা কেজি স্কুলের স্টুডেন্ট 5 বছর বয়স থেকে কিন্তু শেখানো হয় দ্য কনসেপ্টস। তো কী কী টুল লাগে, এটা স্ক্রু ড্রাইভার, এটা প্লাগ, এটা দিজ আর মোটরস, এগুলো দিয়ে কী কাজ করা হয়। যখন ওরা ক্লাস 3-তে ওঠে তখন থেকে ওরা প্রোগ্রামিং শেখা শুরু করে, বেসিক প্রোগ্রামিং, GW বেসিক। কিন্তু এগুলো হলো basis and laying a strong foundation. আমাদের স্কুল ইজ নোন ফর ইটস অ্যাকাডেমিক এক্সেলেন্স। অনেক বছর থেকে আমরা ফিজিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এক্সিবিশন করি। ফিজিক্স এক্সিবিশনে রোবোটিক্স ওয়াজ ইন্টিগ্রেটেড। ওরা অনেক কিছু বানায়, স্মার্ট হোম, ইন্টারনেট অফ থিংস দিয়ে, ড্রোন, এগুলো সব ইনোভেশনগুলো আমাদের কারিকুলামে আছে। প্রত্যেক বছর এটা হয়ে থাকে। এই বছর থেকে আমরা আলাদা করে দিয়েছি, ফিজিক্স রোবোটিক্স আলাদা, কম্পিউটার সায়েন্স আলাদা। অ্যান্ড যারাই এসছে এই প্রজেক্টগুলোকে দেখতে বাইরের থেকে, প্রেসিডেন্সির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দেভ বিন মোর দ্যান ইমপ্রেসড। ওরা বলেছে বাচ্চারা ক্লাস 6-এর স্টুডেন্টরা যেই লেভেলের প্রজেক্ট বানিয়েছে অ্যান্ড প্রেজেন্ট করেছে, বলছে আমাদের তো ইউনিভার্সিটি লেভেলে এই কাজ হয় না। সো আই থট দ্যাট ওয়াজ কোয়াইট ইন্সপায়ারিং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কাউন্সিল, সেটাও আগেও বলেছি, ভেরি ফরওয়ার্ড থিঙ্কিং কাউন্সিল। আমাদের রোবোটিক্স কারিকুলাম এই বছর ফার্স্ট টাইম আমাদের স্টুডেন্টসরা ক্লাস 10-এর রোবোটিক্স পরীক্ষা দেবে, রোবোটিক্স অ্যান্ড AI কম্বাইন্ড। সো 50 মার্কস রোবোটিক্স, 50 মার্কস AI অ্যান্ড প্রোগ্রামিং আছে ওটাতে। অ্যান্ড নেক্সট অ্যাকাডেমিক ইয়ার, উইচ ইজ গোইং টু বি 25-26, ওইটাতে ওরা ক্লাস 11-12-এ ইন্ট্রোডিউস করবে, where there will probably be a separate subject for robotics and a separate subject for AI, because STEAM is what is going to be required. অ্যান্ড এখন যে জবসগুলো আছে সেইগুলো তো 10 বছর পরে যখন আমার স্টুডেন্টরা গ্র্যাজুয়েট করবে সেই জবস থাকবে না। তো আমি ওদের সাথে অলওয়েজ কথা বলি কি, হোয়াট আর দ্য জবস অফ দ্য ফিউচার। এখন যেমন এয়ারপোর্ট কন্ট্রোলার লাগে আমাদের, প্লেন আসছে কে নামছে, we will need drone traffic controllers. Have you even thought about it? Because সব কিছু যখন ড্রোনস করবে, so you need drone traffic controller. ওয়ার্ল্ডে আমরা সবসময় শুনছি ক্লাইমেট চেঞ্জ, তো lot of work has to be done on climate change. We have to feed billions. ওই খাবারটা কোথায় আমরা গ্রো করব? আমাদের আগে যেমন ছিল জমি, কত এগ্রিকালচার জমি ছিল অ্যাজ ইউ গট আউট অফ ক্যালকাটা, এখন নেই। তো আমাদের তখন তো ভার্টিক্যাল গার্ডেনিং ভাবতে হবে, আমাদের ভার্টিক্যাল ফার্মিং ভাবতে হবে। ওটার জন্য কি আমাদের শিক্ষা লাগবে? হর্টিকালচার শিখতে হবে। আগেন ব্যাক টু বেসিক্স। অনেক মানুষ এগ্রিকালচার শেখেনি। পাঞ্জাবে একটা খুব ফেমাস ইউনিভার্সিটি আছে ফর এগ্রিকালচার, কিন্তু এখনকার দিনে কি মানুষ কি এগ্রিকালচার শিখছে? বাট ওটা দরকার। মানে যদি আমাদের খাওয়ারই না থাকে তাহলে আমরা কি করব? তো এইসব জিনিস নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। তো যে কথাটা তুমি বললে যে এরকম ট্র্যাডিশনাল যে আমাদের শিক্ষার পদ্ধতিটা, মানে আমরা ওই একটা বাধাগতে চলে যাই যে আমি ক্লাস 10 অবধি পড়লাম, 12 অবধি পড়লাম, তারপর আমি একটা গ্র্যাজুয়েশন করলাম একটা পার্টিকুলার বিষয় নিয়ে। আমি ভাবলামই না তার আগে যে আমার চাকরি জগতে আমি যে বিষয়টা নিয়ে পড়ছি সেই বিষয়টা নিয়ে আমার চাকরি জগতে কোনো স্কোপ আছে কি না। তারপর আমি বলতে শুরু করলাম যে আমি তো গ্র্যাজুয়েট হয়ে গেছি, আমি তো পোস্ট গ্র্যাজুয়েট হয়ে গেছি, আমি তো বেকার, আমার সরকার আমাকে দেখছে না, এই জিনিসগুলো চলে আসছে। কিন্তু আমি কি দেখছি যে আদৌ যে চাকরিটা আমার জন্য রয়েছে বা যে চাকরিগুলো অ্যাভেলেবেল তার জন্য আমি নিজেকে তৈরি করছি কিনা, স্কিল আপ করছি। আমাদের কিন্তু স্কুলে ক্যারিয়ার কাউন্সিলর আছে। আমরা যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো না, উইভ এঙ্গেজড আ থার্ড পার্টি। We've got an MOU with an organization called Global Reach. ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের কাউন্সেলিং করে, বিভিন্ন দেশে কি কি পড়া যায়। বাট ওইটা ছাড়া ওরা কোর্স নিয়ে কাউন্সেলিং করে যে কি পড়তে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্টটা কী জিনিস, ওটাতে আমি কি শিখবো, আমি যদি কম্পিউটিং করি কম্পিউটিংয়ে কী পড়াশোনা করা যায়, ইন্টারডিসিপ্লিনারি কী কী পড়াশোনা করা যায়। কেন ইন্ডিয়াতে এখনও অত ফ্লেক্সিবিলিটি নেই আমাদের, যে আমরা ধরুন কেউ যদি পড়তে চায়, আর্টস পড়তে চায়, আর্টসের সাথে সে কিন্তু কম্পিউটার সায়েন্স করতে চায়, এই জিনিসগুলো আমরা কি করে হবে। আমাদের একজন স্টুডেন্ট এখন এসছে আজিজ প্রেমজি ইউনিভার্সিটি থেকে, আমাদের এক্স স্টুডেন্টরা আমাদের স্কুলে আসে কিন্তু কথা বলতে আমাদের বাচ্চাদের সাথে। হি ইজ এ প্রফেসর, হি ইজ ভেরি ওয়েল কোয়ালিফাইড, হি স্টাডিড ইন দি US, হি ইজ কাম ব্যাক, হি ইজ ওয়ার্কিং এট আজিজ প্রেমজি ইউনিভার্সিটি। আজিজ প্রেমজি ইউনিভার্সিটিতে কিন্তু বোঝালো যে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ অ্যালাউড।
তুমি যদি মিক্স করতে চাও বিটুইন সোশ্যাল সায়েন্স অ্যান্ড সে পিওর সায়েন্স ইউ এবল টু ডু দ্যাট। এইটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে অ্যালাউ করতে হবে। কেন ওই বাধা ধরা একটাই ফ্রেমে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে যদি পিওর সায়েন্স হয়, এইটা একটু আমাদের কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। আচ্ছা জেসি, তোমার কারিকুলামের কথা তো শুনলাম, এখন কারিকুলাম যারা ডেলিভার করেন টিচার্স, তাদেরও তো একটু বিশেষভাবে ট্রেনিং করার দরকার আছে, কারণ তা না হলে তো কারিকুলামটা ঠিকমতো শেখানোই হবে না, স্টুডেন্টরা ঠিকমতো শিখবে না। এমনি তো আমাদের ধরো বিএড আছে, এমএড আছে, যেগুলো একটা মানে আগের থেকেই চলছিল, কিন্তু নতুন যে কারিকুলাম তার সঙ্গে মানানসই কোনো টিচার্স ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তোমাদের? দেখুন, আমাদের যে কাউন্সিল, সিআইসি কাউন্সিল, লাস্ট 2 বছর থেকে খুব প্রোঅ্যাক্টিভ। ওরা বিভিন্ন সাবজেক্টে থ্রু আউট দ্য ইয়ার টিচার্স ট্রেনিং রাখে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু এনইপিও বলছে। এনইপি বলছে যে প্রত্যেকজন টিচারের 50 ঘন্টা প্রফেশনাল ডেভেলপমেন্ট লাগবে। তো আমরা এই টিচার্স ট্রেনিংটাকে প্রফেশনাল ডেভেলপমেন্টের পার্ট বানিয়ে নিয়েছি। আমাদের স্কুলে যেমন আমরা একজন এক্সটার্নাল কাউন্সিলরকে রেখেছি, সাইকোলজিস্ট, যে 20 ঘন্টা প্রফেশনাল ডেভেলপমেন্ট দেবে টু টিচার্স অন মেন্টাল ওয়েলবিং, দেয়ার ওন মেন্টাল ওয়েলবিং অ্যান্ড স্টুডেন্টের মেন্টাল ওয়েলবিং। এখন আমরা দেখি ক্লাসরুমে কিন্তু মেন্টাল হেলথ হ্যাজ বিকাম আ ক্রিটিক্যাল থিং। অনেক বাচ্চারা ঘুমোচ্ছে না রাতে, আমরা দেখতে পাচ্ছি স্কুলে এসে তারা ঘুমোচ্ছে ক্লাসরুমে। যখন কথা বলা যায় তখন বোঝা যায় তারা রাতে কিন্তু গেম খেলছে, তাই জন্য ঘুমোচ্ছে না। ওই অ্যাডিকশনটা কী করে আমরা বের করে আনবো তাকে ওর থেকে? যদি ঘুম না হয় পড়াশোনা করতে পারবে না। তো ওই মেন্টাল ওয়েলবিং নিয়ে আমাদের একটা ট্রেনিং হয়, আমাদের স্কুলের নিজের কাউন্সিলর আছে, প্লাস এডুকেশনের যে সাবজেক্ট ওরিয়েন্টেড কাউন্সিল ইনহাউসে ট্রেনিং করে। ফর এক্সাম্পল, আমাদের একাডেমিক অ্যাডভাইজার হায়দ্রাবাদ গেছিলেন ফর আ 5-day ইন্টেন্সিভ ইনহাউস ট্রেনিং অ্যাট দ্য সিআইসি কাউন্সিল সেন্টার অফ এক্সেলেন্স ইন হায়দ্রাবাদ। ওখানে ডিটেলড সাবজেক্ট ট্রেনিং হয়। সেম আমাদের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়, ওগুলো সব ওয়েবিনার বেসড, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে ট্রেনিং হচ্ছে না, আমরা টিচারদের ওগুলো অ্যাটেন্ড করতে দিই। তারপরে বড় বড় যে পাবলিশার্স আছে তারাও ট্রেনিং করে অন পার্টিকুলার সাবজেক্টস, আমাদের স্টাফরা ওটা অ্যাটেন্ড করে। তারপরে আমাদের ইন্টারনাল ট্রেনিং, আমাদের প্রত্যেক বছর যখন নতুন সিলেবাস অ্যান্ড কারিকুলাম সেট করা হয়, আমরা রিভিউ করি যে আমার টেক্সট বুকগুলো ইউজ করছি ওর থেকে বেটার কিছু আছে কি না, ইফ দেয়ার নিউ কনসেপ্টস, নিউ বুকস। তারপরে আমাদের লেসন প্ল্যানগুলোকে সেইভাবে আমরা রিভ্যাম্প করে আমরা তারপরে টিচার্সদের গ্রুপে নিয়ে আমাদের ট্রেনিং হয় যে এই কারিকুলামটাকে আমরা সব থেকে ভালোভাবে কী করে ডেলিভার করব, অ্যান্ড ওটাকে ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং কী করে করব। বিকজ আজকেকার যে বাচ্চারা তারা টেকনোলজি স্যাভি, আমরা টেকনোলজিকে কী করে ইনক্লুড করব ইন দ্য ক্লাসরুম টু মেক লার্নিং ফান অ্যান্ড এনজয়েবল, অলসো প্র্যাকটিক্যাল কী করে জিনিসগুলোকে করে দেখাবো। একটা এক্সপেরিমেন্ট বাচ্চা পড়লো বইয়ে, সেটা কিন্তু ইন্টারেস্টিং না, সে কিন্তু যদি ল্যাবরেটরিতে গিয়ে জিনিসটা করতে পারে, দেখতে পারে, ওটা অনেক বেশি ইম্প্যাক্টফুল তার মাথায় রিটেন করার জন্যে। তো আমরা ওই জিনিসগুলোতে একটু ফোকাস করি। যেমন আমাদের রোবোটিক্স ল্যাব প্রত্যেক উইকে বাচ্চারা যায়, সো দে এক্সপিরিয়েন্সিং থিংস হ্যান্ডস অন। বাচ্চাদের কাউন্সেলিংয়ের কথা তুমি বললে, কিন্তু বাচ্চাদেরকে সে কাউন্সেলিং করার সাথে সাথে পেরেন্টাল কাউন্সেলিংয়ের কিছু ব্যবস্থা আছে? অ্যাবসলিউটলি। আমরা যখনই কিছু ডিসকভার করি, সেন্ট জন স্কুলে একটা কনসেপ্ট আছে, উই কল আওরসেলভস আ ফ্যামিলি। দ্য স্টাফ, দ্য স্টুডেন্টস, দ্য প্যারেন্টস, উই অল পার্ট অফ দ্য ফ্যামিলি। আমরা যখনই কিছু বুঝি দ্যাট there's something that needs attention, we immediately engage with the parents. We will invite them, counselor কথা বলবে, and between 4 of us আমরা বুঝতে চেষ্টা করি যে কী করে আমরা বাচ্চাকে সাপোর্ট করতে পারবো, হেল্প করতে পারবো। অনেকবার আমরা ইন্টারনালি ম্যানেজ করতে পারি, অনেকবার হয় যে আমাদের এক্সটার্নাল সাপোর্ট লাগে, রেফারেল লাগে, আমরা সেইভাবেই জিনিসটা করি। আমাদের স্পেশাল নিডসের বাচ্চা আছে স্কুলে, ক্লাসরুমে, তো ওদের জন্য আমাদের ডিফারেন্ট কারিকুলাম। দিস ইটস অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম, ওরা কিন্তু ক্লাসরুমেই আছে, দে আর পার্ট অফ দ্য গ্রুপ, দে ডোন্ট ফিল দ্যাট দে আর লেফট আউট। বাট ওদের যে পড়াশোনা সিলেবাস ওটা একটু কম, অ্যান্ড এটাতে আমাদের কাউন্সিল খুব সাপোর্ট করে। কাউন্সিলের অনেক সাপোর্ট মেকানিজম আছে ফর স্টুডেন্টস উইথ স্পেশাল নিডস, ডিসেবিলিটি, যাতে তারাও একটা এডুকেশনাল আউটকাম যেটা তাদের পক্ষে দরকার রিচ করতে পারে। আর আমরা বলি our students need to perform to their personal best.
কম্পিট করতে হবে না অন্য বাচ্চার সাথে, তুমি নিজেরটা সব থেকে ভালো করছো কিনা, তোমার যেটুকু ক্যাপাবিলিটি তুমি ওটাকে ফুল ইউটিলাইজ করছো কিনা, ওইটাতে আমরা ফোকাস দিই। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা জানি বা যে শুধু একাডেমিক কোয়ালিফিকেশনটা তো নয়, মানে একটা বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আরও অনেকগুলো দিক আছে যেগুলোকে আমাদের ডেভেলপ করা দরকার অ্যাট দ্য সেম টাইম, যেমন ক্রিয়েটিভিটি একটা দিক। তো সেই বিষয়ে তোমরা কি করো? ওকে, দেখুন আমাদের স্কুলে yoga and meditation has been an integral part for many years because we believe a healthy mind is required for a healthy body. দুটো জিনিস go hand in hand. In addition to that, আমাদের জিরো পিরিয়ডের একটা কনসেপ্ট আছে অ্যান্ড ফ্রাইডে। তো জিরো পিরিয়ড অ্যান্ড ফ্রাইডেজে দে ডু সিঙ্গিং, ডান্সিং, থিয়েট্রিক্স, ক্যালিগ্রাফি ক্লাসেস, ড্রামস, গিটার। তো যেটা বাচ্চার যেই জিনিসে ভালো, দে গো অ্যান্ড জয়েন দিস ক্লাবস। আমরা ফরেন ল্যাঙ্গুয়েজও ইন্ট্রোডিউস করেছি, আমাদের স্কুলে ম্যান্ডারিন শেখানো হয়, ফুটবল কোচিং হয় স্কুলের আগে। স্কুল কারিকুলামের মধ্যে আমরা এইটুকুই করতে পারি বিকজ উইভ গট লিমিটেড টাইম। তারপরে বাচ্চারা গিয়ে যেটা যার ইন্টারেস্ট, বাইরে গিয়ে ওরা ওটাতে আরও এক্সেল করে। আমাদের যেমন এই বছর দুজন সুইমার ICSE কাউন্সিল ন্যাশনাল লেভেলসে পার্টিসিপেট করেছে, প্লেস করেছে। চেসে আমাদের অনেক স্টুডেন্ট ভালো, আমাদের চেস শেখানো হয় স্কুলে। তো যেটুকু আমরা পারি স্কুলের কারিকুলামের মধ্যে আমরা করি। আর ইন্টারন্যাশনাল কোলাবোরেশনটা কীরকম আছে তোমার? দেখুন আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আমরা লাস্ট 2 ইয়ার্সে ভালোই শুরু করেছি। আমাদের যেহেতু আমি UTS-এ কাজ করতাম, UTS কলেজের সাথে আমাদের ভালো রিলেশনশিপ আছে। ওরা এসে আমাদের এখানে সায়েন্স শোজ করেছে। আমাদের GETC বলে গংজোতে একটা ভোকেশনাল কলেজের সাথে পার্টনারশিপ আছে, MOU আছে, যেটা দ্য কনসেপ্ট বিহাইন্ড ইট ইজ ওরা আমাদের রোবোটিক্স অ্যান্ড টেকনোলজি জিনিসে আমাদের কারিকুলাম, টিচার্স ট্রেনিং এইগুলোতে হেল্প করবে। আর আমাদের স্টুডেন্টরা ওখানে গিয়ে হ্যান্ডস অন শিখতে পারবে। তো লাস্ট ইয়ার এই বছর ইনফ্যাক্ট আমি দুজন স্টুডেন্টকে নিয়ে আমাদের অ্যাকাডেমিক অ্যাডভাইজারকে নিয়ে আমরা একটা স্টাডি ট্যুরে করছিলাম। ওরা নেক্সট ইয়ার আমাদের এখানে আসবে, এসে এই কোলাবোরেশনটা হবে। তারপরে আমাদের গুয়াংজু সিটির সাথে একটা অ্যালায়েন্স আছে, যেটাতে quite a few colleges from the UK, Philippines, Vietnam, Thailand, ওরা পার্ট অফ দিস একটা গ্রুপ অ্যালায়েন্স তৈরি হয়েছে। সো সিমিলারলি ওদের কিছু যদি ভালো থাকে ওটা আমরা নিতে পারবো, আমাদের কিছু ভালো থাকলে ওরা নিতে পারবে। সো সেইভাবে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা পার্টনারের যে স্ট্রেংথ বেসড আছে ওটা আমরা কি করে ইউটিলাইজ করব। এত অ্যাডভান্স কাজ করছো তোমরা যে সত্যি মানে এটা আমার খুবই ভালো লাগছে যে তোমাদের স্কুলের স্টুডেন্টসরা খুবই মানে একটা ঠিকঠাক কেরিয়ারের দিকে এগিয়ে চলছে আর ওভারঅল ডেভেলপমেন্টটা হচ্ছে। এখানে যেটা আমার জানতে ইচ্ছে করছে, মানে তোমাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে, কোনো প্ল্যানিং আছে যে একটা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যদি করা যায়, যেহেতু তোমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের একটা স্ট্রেংথ রয়েছে, তাই যারা ধরো আমাদের কি হয় মানে বাঙালি শুধু বলবো না, ভারতবর্ষেরই মেয়েদের বা একটা মানে টিচিং জবের প্রতি একটা প্রেফারেন্স থাকে। কিন্তু টিচিং জব মানে শুধু আমি একটা পার্টিকুলার বিষয়ে মাস্টার্স করলাম, তারপরে একটা বিএড করে নিলাম, তাই তো নয়। আমার যেটা মনে হয় একজন টিচারকে ভীষণভাবে জানতে হবে আমাদের দেশের ইন্ডাস্ট্রির কী কন্ডিশন, জব প্রোফাইলটা কীরকম, জব মার্কেটের কন্ডিশনটা কীরকম। এইটা যদি একজন টিচার মানে যে স্কুলে পড়াবে, আমার মনে হয় যে যেসব টিচার্সরা স্কুলে পড়াচ্ছেন তাদের যদি ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, তাহলে বাচ্চাদের পড়ানোটা ঠিকঠাক হতেই পারে না। কারণ তারা তো বোঝাতেই পারবে না যে তোমার কি ধরনের শিক্ষাটা দরকার বা তোমাকে কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু তোমরা এতটা ভালো কাজ করছো বাচ্চাদের জন্য, একটা কিছু ভাবো না যে টিচার্সদের জন্য কি করা যায় যারা টিচিং জবে যেতে চাইছে তাদের জন্য। দেখুন আমরা IC3 বলে একটা অর্গানাইজেশন আছে, ওটার পার্ট। ওটার ফাউন্ডার হলো গণেশ কোহলি, যদি গুগল করে দেখতে পারবেন বা IC3। সো ইটস লাইক আ মুভমেন্ট, আপনি যেটা বলছেন। So Ganesh Kohli is saying that every teacher has to be a counselor. মানে classroom you cannot just be a teacher, you've got to be a counselor because you've got to know যে দুনিয়াতে কি হচ্ছে, আমার এই সাবজেক্টটা পড়লে পরে ফিউচার কি। তো ওরা ওই কাজটা অলরেডি করছে আর ওদের অনলাইন ট্রেনিং হয়। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের যে টিচাররা আছে গ্র্যাজুয়ালি ওদেরকে এই অনলাইন ট্রেনিংটা করাচ্ছি।
আমাদের পরিকল্পনা আছে, আমাদের একটা বড় ক্যাম্পাস আছে নিউ টাউনে, ওখানে আমরা ভোকেশনাল একটা কলেজ এস্টাবলিশ করতে চাই কিছু বছরের পরে। আমরা যখন ভোকেশনাল কলেজটা এস্টাবলিশ করব, টিচার্স ট্রেনিং উইল বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইট, অলং উইথ অন্য সাবজেক্টগুলো যেগুলো আমরা দেখব, ইন্ডাস্ট্রির কী ডিমান্ড আছে তার সাথে আমরা ইন্টিগ্রেট করব, যাতে স্কুলের পরে they can go into, you know, a course, you can do a course which will give them direct employability, but they don't have to think about it. And ওই কোর্সে যেটা শিখবে সেটা আবার যেন স্পেসিফিক টু একটা জিনিস না হয়, যাতে দুনিয়া তো ভেরি র্যাপিডলি চেঞ্জিং, ইন এ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড দে শুড হ্যাভ দ্য স্কিলস যেখানে আমাকে ফিট ইন করতে পারবো। তো এটা আমাদের একটা পরিকল্পনা আছে, কনসেপ্ট পরিকল্পনা আছে। এবার কি করে আমরা সেটা করব, ইন আ ফিউ ইয়ার্স আমরা ওটাকে আগে বাড়াবো। আমি যেটা ভাবছিলাম তোমাকে অনুরোধ করবো, আর তুমি নিশ্চয়ই তোমার স্কুলের সঙ্গেও আলোচনা করবে তাদের সাথে, যে যতক্ষণ না সেই কলেজটা হচ্ছে, ছোট ছোট করে যদি ওয়ার্কশপ করো, এই যারা অলরেডি টিচার, এক্সিস্টিং টিচার বা যারা টিচার হতে চায় তাদেরকে জানতে হবে তো যে নিউ এজ টিচার মানে কি, টিচিং মানে কি, নিউ এজ টিচিংটাকে জানতে হবে। এমন না যে আমি একটা বিএড করে নিয়ে একটা স্কুলে ঢুকে গেলাম, ব্ল্যাকবোর্ডে 4টে কথা লিখে বইটা বললাম ওই অমুক থেকে তমুক পড়ে এসো বাবা, এরকম করলে তো চলবে না। একটা নিউ এজ টিচিং সম্পর্কে তো ওভারঅল একটা ধারণা তৈরি করতে হবে। আই থিঙ্ক ইটস এ ভালো কনসেপ্ট আপনি যেটা বলছেন, উই ক্যান লুক এট ইট। অ্যান্ড এখন অনেক কিছু ফিজিক্যাল ফর্মে করা মুশকিল হয়, বাট উই ক্যান কনসিডার ডুইং সামথিং অনলাইন। দে কুড বি আ প্ল্যাটফর্ম, বিকজ অস্ট্রেলিয়াতে অনেক প্ল্যাটফর্মস আছে যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম, ওপেন লার্নিং প্ল্যাটফর্মস। ইনফ্যাক্ট আমাদের খুব ক্লোজ বন্ধু রূপেশ সিং ও ইন্ডিয়াতে একটা অস্ট্রেলিয়ান ওপেন লার্নিং প্ল্যাটফর্ম আনছে, যাতে প্রচুর কোর্সেস আছে, প্রচুর ইউনিভার্সিটির, অ্যান্ড প্লাগ অ্যান্ড প্লে, মানে আপনি ঢুকে একটা সাবজেক্ট, একটা টপিক পড়ে নিতে পারবেন। So I'm happy to collaborate with one of them, and we can have a module on teaching, because ওদের একটা ভালো course আছে for teachers. So we can take a few units from them and develop a course which could be on an open learning platform, যেখানে যে কোনো জায়গা থেকে মানুষ বসে সেই জিনিসটা করতে পারে। আমরা আজকে জেসিন্টা সুরেকার কাছ থেকে জানলাম যে নিউ এজ এডুকেশন কি হতে পারে, নিউ এজ টিচিং কি হতে পারে। এই আশা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, যে এই নিউ এজ টিচিংয়ের যে সুফল সেটা অনেকের কাছে পৌঁছে যাবে। যারা টিচিং প্রফেশনে আসতে চান তারা জানবেন যে কিভাবে পড়ালে বাচ্চারা আরও ভালোভাবে শিখবে, তাদের ওভারঅল একটা ডেভেলপমেন্ট হবে। গপ্পসপ্প এরকম গপ্প নিয়ে আরও আসবে, আপনাদের শুনতে হবে আমাদের বিভিন্ন আলোচনা, আর তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা চ্যানেলটি। ফলো করুন আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম পেজ, আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান কমেন্ট সেকশনে। জেসি, তুমি নতুন নতুন সম্ভাবনাদের গড়ে তুলছো, তাই জন্য তোমাকে আমরা আমাদের গপ্পসপ্প টিমের তরফ থেকে এই নতুন চারাটা দিলাম। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর। নমস্কার।